সরাসরি ঘটনায় চলে যাব। প্রিয় লিসেনার্স, আপনারা শুনছেন ভূতের খোঁজে। আমি অভি আছি আপনাদের সাথে। শুরু হয়ে গেল 119 নং এপিসোড। প্রিয় লিসেনার্স, আমরা শুনবো আজকে জিনের বাচ্চাকে হত্যার একটি লোমহর্ষক ভয়ঙ্কর ভুতুড়ে ঘটনা। অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন হামিদুল ভাই, এবং এই ঘটনাটি তার এক দূরসম্পর্কের দাদার সাথে ঘটে যাওয়া। তিনি মূলত এই ঘটনাটি তার ওই দাদার মুখ থেকেই শুনেছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি হামিদুল ভাইয়ের দাদার সাথে ঘটে গিয়েছিল 2000 সালে, আজ থেকে প্রায় 24 বছর আগে। প্রিয় লিসেনার্স, হামিদুল ভাইয়ের দাদার 2টি গরু ছিল। সেই গরু 2টাকে তিনি অনেক আদর করতেন বা দেখে শুনে রাখতেন। তিনি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে গরু 2টাকে নিয়ে তিনি ঘাস খাওয়ানোর জন্য আর কি খেতে নিয়ে যেতেন। দেখা যায় যে যেখানে জমি ক্ষেত, সেখানে ঘাস খাওয়ানোর জন্য ওই গরু 2টাকে তিনি প্রত্যেক দিন নিয়ে যেতেন এবং দুপুর হলে ওই গরু 2টাকে আবার বাড়িতে নিয়ে আসতেন। নিয়ে এসে পানি এবং অন্যান্য খাবার দিতেন। তিনি প্রায় এই একই কাজটি করে থাকতেন। তো এরকম একদিন তিনি সকালে গরু 2টাকে নিয়ে তিনি জমি খেতে যায়। জমি খেতে গিয়ে গরু 2টাকে বেঁধে রেখে আসে এবং গরু 2টা সেখানে ঘাস খাওয়া শুরু করে এবং ঘাস খেতেই থাকে। এইদিকে হামিদুল ভাইয়ের দাদা তিনি ভাবে যে গরু 2টা এখানে ঘাস খাক, তো আমি বাড়ির দিকে যাই। দুপুর হলে আমি গরু 2টাকে আবার নিয়ে যাব, এরকম তার চিন্তা ভাবনা ছিল। তো তিনি বাড়িতে চলে আসেন ঠিক দুপুর 12টার এই দিকে। তিনি আবার ওই গরুর কাছে যায়। গরুর কাছে যাওয়ার পর গরু 2টাকে নিয়ে তিনি যখন বাড়িতে ফিরবেন এবং যেদিক দিয়ে তিনি আসবেন একদম পুরা ফাঁকা জায়গা এবং জমির যে আইল থাকে, ছোট ছোট রাস্তার মতো জমির ভিতর দিয়ে আইল থাকে, আমরা কিন্তু এটা সকলে জানি। তো ওই আইল দিয়ে তিনি গরু 2টাকে নিয়ে বাড়িতে ফিরতেছিলেন ঠিক দুপুর 12টার এই দিকে। তখন তিনি যখন ওই জমির আইল দিয়ে আসতে ধরে, তিনি দেখতে পায় যে অনেক ছোট ছোট 2টি সাপ। হামিদুল ভাইয়ের দাদা যেদিক দিয়ে আসবেন ঠিক ওই জমির আইলের মাঝখান দিয়ে ছোট ছোট 2টি সাপ শুয়ে আছে এবং সাপ 2টি ছিল দেখতে ভিন্ন ধরনের। ওই রকম সাপ নাকি তিনি এর আগে কখনোই দেখেনি। তিনি ওই সাপ 2টাকে দেখে অনেকটা বিরক্ত হয়ে যায় যে আমার যাওয়ার পথে এরকম অদ্ভুত ধরনের 2টি সাপ এখানে শুয়ে আছে কেন। তিনি অনেক বিরক্ত হয়ে যায়। আর সাপ 2টি দেখতে এমন ছিল যে একদম কালো কুচকুচে এবং পিছের দিকেও যেরকম সামনের দিকেও এই একই রকম। আমরা যদি কোনো সাপ দেখি, আমরা কিন্তু দেখি যে সাপের মাথার দিকে একটু মোটা থাকে এবং সাপের যেই দিকে লেন্স থাকে তো ওই লেন্সটার ওইদিকে কিন্তু চিকন থাকে। কিন্তু ওই সাপ 2টা ছিল অন্য রকম। যেমন ওই সাপ 2টা ছিল মাথার দিকে যেরকম মোটা এবং পিছের দিকেও ওই একই রকম মোটা।
তিনি অনেক শব্দ করে বা সাপ দুইটাকে যাওয়ানোর জন্য অনেক কিছু করে, কিন্তু ওই সাপ দুইটা ওই জমির আইল থেকে কোনোভাবেই যাচ্ছিল না। তখন ওই হামিদুল ভাইয়ের দাদা তিনি কি করে, তার কাছে একটি লাঠি ছিল। গরু আনতে গেলে এরকম একটি সব সময় তিনি লাঠি নিয়ে যেতেন। যাই হোক, তার কাছে একটি লাঠি ছিল। ওই লাঠি দিয়ে তিনি একটি সাপের উপর অনেক জোরে আঘাত করে। আর ওই আঘাত দেখে বাকি যে একটি সাপ ছিল, ওখানে কিন্তু দুইটি সাপ ছিল, একটি সাপকে তিনি আঘাত করে, আরেকটি সাপ ওখান থেকে পালিয়ে যায়। যে সাপটিকে তিনি আঘাত করেছিল সেই সাপটির উপর টানা তিনি 5 থেকে 7টি বাড়ি দেয়, এবং সাপটিকে 7টি বাড়ি দেওয়ার সাথে সাথে সাপটি মারা যায়। এবং মারা যাওয়ার পর তার চোখের সামনেই ওই সাপটি একটি মৃত কাকে পরিণত হয়। তিনি কিন্তু সাপটাকে মারার আগে তিনি কিন্তু সাপ দেখেছিলেন। যখন সাপটি মারা যায় সাথে সাথে ওই সাপটি একটি কালো কাকে পরিণত হয়। এইটা দেখার পর তো তিনি একটু ভয় পেয়ে যায় যে এটা আমি কি দেখলাম, একটা সাপকে মারলাম, সাপটা মারা যাওয়ার পর আবার কিভাবে কাক হলো। যাই হোক, এই বিষয়টায় তিনি গুরুত্ব না দিয়ে কাকটাকে লাথি মেরে সরাই দিয়ে তিনি গরু নিয়ে ওদিক দিয়ে চলে যায়। তো বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর তার যে কাজকর্মগুলো থাকে তিনি সেগুলো করতে থাকে। আর এইদিকে কিন্তু তিনি এইটা ভুলেই গিয়েছিলেন যে তিনি একটি সাপকে মেরেছেন এবং সাপটি কাকে পরিণত হয়ে গেছে মারা যাওয়ার পর। তিনি এই বিষয়টা একটুও ভাবাভাবি করে নাই বা কেন এরকম হলো। যাই হোক, ওই দিনটা ভালোই যায়। তো রাত থেকে তার সাথে অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে থাকে। সেই রাত্রেবেলায় তিনি একটি স্বপ্ন দেখে যে তিনি ঘুমাইছেন। ঘুমানোর পর তিনি স্বপ্নে দেখে তাকে অনেকগুলো সাপ তাড়া করে নিয়ে বেড়াচ্ছে, তাকে অনেকগুলো সাপ দৌড়ানি দিচ্ছে, মানে তার পিছনে পিছনে তাড়া করতেছে। তিনি এটা স্বপ্নে দেখে। তো সাপগুলো অন্যরকম ছিল। তিনি যে সাপটাকে মেরেছিল সেম ওই রকম কালো কুচকুচে সাপ। সাপের মাথার দিকেও যেরকম মোটা, পিছের দিকেও ওই একই রকম মোটা। এরকম প্রায় 2 থেকে 300 সাপ তাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। তিনি এটা স্বপ্নে দেখে। তো এক পর্যায়ে এই স্বপ্নটা দেখার পর তার ঘুম ভেঙে যায়। তিনি তবুও কিছু মনে করে না যে কেন এই সাপগুলো তাকে তাড়া করতেছে। তিনি ঘুম থেকে ওঠার পর বরং এইটা ভেবে নেয় যে তিনি তো দিনে একটি সাপকে মেরেছেন, তো ওই রকম হয়তো সাপ মেরেছেন, সাপ দেখেছেন ওই রকম, তাই স্বপ্নেও তিনি দেখতে পাচ্ছে যে হয়তো সাপ তাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। তিনি এটা বেশি একটা গুরুত্ব দেয় না। যাই হোক, সেই রাতটা তিনি এই একটি স্বপ্নই দেখে যে তাকে শুধু সাপ তাড়া করে নিয়ে যাচ্ছে। তো পরের দিন সকাল হয়, সব কিছু ঠিকঠাক, কোনো সমস্যা নেই। তিনি আবারও গরু নিয়ে ক্ষেতের মধ্যে যায়। গিয়ে তিনি গরুগুলোকে বেঁধে রেখে আসে। তো সারা দিন ভালোই যায়। পরের দিন রাত্রেবেলা তিনি যে জিনিসটা স্বপ্নে দেখে, তিনি স্বপ্নে দেখে মানুষের আকৃতির একটি অবয়ব, দেখতে মানুষের মতো, তার চেহারা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা লম্বা এবং শরীরের রং একদমই কালো কুচকুচে এবং অনেক লম্বা, মানুষের মতোই আকৃতি। তো এরকম একটি অবয়ব কোথায় থেকে যেন তার বাড়ির দিকে আসতেছে। তো এক পর্যায়ে ওই রকম একটি অবয়ব তার বাড়ির আঙিনার ভিতর এসে তার
গোয়াল ঘরে প্রবেশ করে এবং ওই গোয়াল ঘরে গিয়ে ওই অবয়বটি তার একটি গরুকে বের করে নিয়ে যাচ্ছে। আর এইটা কিন্তু তিনি স্বপ্নের ভিতরে দেখতেছে এবং তিনি ঘুমিয়েছিলেন। যাই হোক, পরে ওই অবয়বটি তার গোয়াল ঘরে গিয়ে একটি গরুকে নিয়ে বের হয়। বের হওয়ার পর হামিদুল ভাইয়ের দাদার বাড়ি থেকে অল্প একটু দূরে একটি অনেক বড় বাঁশঝাড় ছিল। তো ওই বাঁশঝাড়ে গরুটি নিয়ে যাচ্ছে ওই ভয়ঙ্কর অবয়বটি। তো তিনি কিন্তু স্বপ্নে দেখছেন। তারপর ওই অবয়বটি ওই গরুটিকে বাঁশঝাড়ে নিয়ে যাওয়ার পর ওই গরুটির উপর নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে। মানে ওই অবয়বটির নখগুলো নাকি অনেক বড় বড় ছিল এবং হামিদুল ভাইয়ের দাদা খেয়াল করে যে নখগুলো অনেক ধারালো। সেই নখগুলো দিয়ে ওই গরুটাকে অনেক আঘাত করতেছে এবং ওই গরুটাকে ওই অবয়বটি একদম তার ধারালো নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আর কি ফালাই দিচ্ছে। এরকম একটা গরুটি একদম রক্তাক্ত হয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে ওই গরুটিকে ওই অবয়বটি মেরে ফেলে এবং এমনভাবে মারে যে গরুটির মাংস এক জায়গায় পড়ে আছে এবং গরুর পাগুলো এক জায়গায় পড়ে আছে। যদি কোনো হিংস্র প্রাণী একটি গরুর উপর আঘাত করে তাহলে কীরকম হবে, বা আক্রমণ করলে কীরকম হবে, ওই রকম আর কি। আমরা হয়তো দেখেছি যে বাঘ কীভাবে গরুকে ছিঁড়ে ছিঁড়ে খায়, তো ওই রকম একটা অবস্থা করে ফেলে ওই গরুটির। তিনি কিন্তু এই পুরো বিষয়টা স্বপ্নে দেখতেছিলেন। তো এক পর্যায়ে তিনি স্বপ্নে দেখে যে ওই গরুটিকে মেরে ফেলে ওই অবয়বটি চলে যাচ্ছে। তো এক পর্যায়ে সকাল হয়। সকাল হওয়ার পর তিনি তো লাফ দিয়ে ঘুম থেকে ওঠে। ওই হামিদুল ভাইয়ের দাদা লাফ দিয়ে ঘুম থেকে ওঠে যে এটা আবার আজকে কি স্বপ্ন দেখলাম। যাই হোক, তিনি প্রথমে ওই বিষয়টা গুরুত্ব দেয় না। তখন হামিদুল ভাইয়ের দাদা ঘুম থেকে উঠে তিনি তার গোয়াল ঘরে যায়। গোয়াল ঘরে যাওয়ার পর তিনি দেখতে পায় যে তার একটি গরু আছে কিন্তু আরেকটি গরু নেই। তিনি এটা দেখার পর তো পুরা চিৎকার দিয়ে বসে যে গরু কোথায় যাবে, এবং তিনি ভাবতে থাকে রাত্রেবেলা যে একটি স্বপ্ন দেখলাম ওইটা আবার মানে সত্য না তো, বা সত্যই দেখছি না তো, এরকম তিনি ভাবে। তখন তিনি চারদিকে ওই গরুটিকে খোঁজা শুরু করে দেয় যে গরুটি তার গোয়াল ঘর থেকে উধাও হয়ে গেছে। বাড়ির আশেপাশে সব জায়গায় খোঁজাখুঁজি করে এবং ওই হামিদুল ভাইয়ের দাদা তিনি মনে মনে ভাবে আমি রাত্রেবেলা যে স্বপ্নটা দেখলাম তো ওইটা আবার সত্য হতে যাচ্ছে না তো। তখন হামিদুল ভাইয়ের দাদা স্বপ্নে যে জায়গাটিতে ওই গরুটিকে ওই রকম অবস্থায় দেখেছিল সেই বাঁশঝাড়ের কাছে হামিদুল ভাইয়ের দাদা তিনি যায়। যাওয়ার পর সেম যে জায়গাটিতে তিনি দেখেছিল ওই অবয়বটি তার গরুকে ছিঁড়ে ফেলছে এবং অনেক আঘাত করতেছে, সেম ওই জায়গাটার ভিতর যাওয়ার পর তিনি তার নিজের চোখে দেখতে পারে যে তার ওই গরুটি তিনি যেরকম স্বপ্নে দেখেছিলেন, গরুর পাগুলো একদিকে মাথাটা একদিকে, সেম ওই রকম অবস্থায় তার চোখের সামনে ওই গরুটি পড়ে আছে। আর এইটা দেখার পর তো তিনি অনেক জোরে চিৎকার দিতে থাকে যে এটা কী হলো, আমি তো শেষ হয়ে গেলাম। কারণ তারা অনেক গরিব ছিল, ওই গরু দুইটা দিয়ে তারা চলতো এবং গরু দুইটা অনেক দুধ দিত। যাই হোক, এরকম দেখার পর তো তিনি অনেক কান্নায় ভেঙে পড়ে এবং অনেক লোকজন সেখানে গিয়েছিল, গিয়ে অনেক লোকজনই দেখতে পেয়েছিল যে হ্যাঁ গরুটি এরকম ক্ষত বিক্ষত অবস্থায় সেখানে পড়ে আছে। যাই হোক, এখন আর কিছু করার নেই।
তখন হামিদুল ভাইয়ের দাদা ভাবতে থাকে এবং এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করে যে এইরকম প্রথম দিন দেখলাম সাপে আমাকে তাড়া করতেছে এবং আজকে স্বপ্নে দেখলাম যে এরকম আমার গরুকে কেউ নিয়ে যাচ্ছে, এগুলো সত্য হচ্ছে কেন? যাই হোক, তিনি আবার ভাবে আমি যে একটা সাপকে মেরেছিলাম ওখান থেকেই কোনো কিছু ঘটতেছে না তো, এরকম তিনি ভেবেছিল। কিন্তু ওই রকমভাবে এই বিষয়গুলোকে তিনি গুরুত্ব দেয় না। আর তার ঘরে কিন্তু আরও একটি গরু ছিল। প্রিয় লিসেনার্স, তো 2 দিন 3 দিন এরকম কেটে যায়, তার সাথে আর কিছু ঘটে না। 2-3 দিন পর আবার তার সাথে এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা শুরু হয়। প্রিয় লিসেনার্স, তো এইরকম 2-1 দিন ভালোই কেটে যায়। তিনি এক পর্যায়ে সব কিছু ভুলে যায় যে তার সাথে এরকম ঘটনা ঘটেছিল। তো এইরকম একদিন রাত্রেবেলা ওই হামিদুল ভাইয়ের দাদা তিনি প্রস্রাব করবেন বা টয়লেটে যাবেন। আর আমরা এটা কিন্তু সকলেই জানি যে গ্রামে টয়লেটগুলো একটু দূরে হয়ে থাকে, বাঁশঝাড়ের নিচে বা কোনো গাছের নিচে, এরকম একটু দূর দূরান্তে জায়গায় হয়ে থাকে। তো এরকম ওই হামিদুল ভাইয়ের দাদা তিনি ঘর থেকে বের হয় টয়লেট করার জন্য। তিনি যখন আঙিনায় যায়, আঙিনায় যাওয়ার পর তার টয়লেটটা দেখা যায় ওই আঙিনা থেকে। তিনি দেখতে পায় যে ওই টয়লেটের আশেপাশে অনেকগুলো সাপ শুয়ে আছে। সেই দিন তিনি তার নিজের চোখে দেখতে পায় যে অনেকগুলো সাপ, এবং ওই সাপগুলো দেখতে এমনটা ছিল যে ওই সাপগুলোর শরীর থেকে অদ্ভুত ধরনের একটি আলো ছড়াচ্ছে। আর সেখানে কিন্তু 1-2টা সাপ ছিল না, অনেকগুলো সাপ ছিল। ওই সাপের শরীরের আলো দিয়ে আর কি ওই জায়গাটা একটু আলোকিত হয়ে গেছে। এবং তিনি যখন ভালো করে আরও খেয়াল করে, তিনি দেখতে পায় যে একটি অবয়ব বাথরুম বা ওই টয়লেটের পাশেই দাঁড় হয়ে আছে। কালো কুচকুচে একটি অবয়ব, মানুষের শরীরের আকৃতির এবং একদম কালো। তার চোখগুলো একদম লাল আর বিশাল বড় বড় চোখ। তিনি দেখতে পায় সাপগুলো মাটিতে ওই রকম গড়াগড়ি করতেছে এবং সাপের শরীর থেকে আলো ছড়াচ্ছে। আর একটি মানুষের আকৃতির অবয়ব ওই বাথরুমের পাশেই দাঁড় হয়ে আছে। এইটা দেখার পর তো তিনি অনেকটা ভয় পেয়ে যায় যে এগুলো তিনি কি দেখতেছে। তিনি আবার ভাবে আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো। পরে দেখে যে না, তিনি তার নিজের চোখেই এগুলো দেখতে পাচ্ছে। প্রিয় লিসেনার্স, তো তার তখন সাহস হয় না যে তিনি টয়লেটে যাবে। তিনি ওখান থেকে দৌড় দিয়ে তিনি রুমের ভিতরে চলে আসে। রুমের ভিতরে আসার পর তিনি আর কি অনেকটা ভয় পেয়ে যায়। সেই রাত্রবেলা কোনোভাবেই ওই হামিদুল ভাইয়ের দাদা ঘুমাইতে পারে না। পরে যখন তিনি রুমের ভিতর আসে, তিনি বুঝতে পারে যে তাদের টিনের যে চাল ছিল, বা আগে তো গ্রামে ওই রকম দালান বাড়ি ছিল না, অনেকেই খের দিয়ে ঘর বানাইতো এবং যে পাটের যে শিনটা, সেই শিনটা দিয়ে ঘর দিত। তো যাই হোক, ওই হামিদুল ভাইয়ের দাদার টিনের বাড়ি ছিল। তো ওই রকম টিনের উপর দিয়ে কেউ যদি হাঁটা চলা করে কীরকম শব্দ হবে। তো হামিদুল ভাইয়ের দাদা ঘরের ভিতর থেকে বুঝতে পারে যে তাদের টিনের চালের উপর দিয়ে অনেক ভারী কিছু একটা এরকম হাঁটা চলা করতেছে, এবং টিনের চালের উপর দিয়ে হাঁটা চলা করলে অনেক শব্দ হয়, এটা কিন্তু বোঝা যায়। তো এই দিকে তার এমন মনে হচ্ছে যে ঘরের বাহিরে কেউ কান্না করতেছে, এবং একসাথে যদি 5-7 জন মানুষ কান্না করে
তাহলে একটা কীরকম কান্নার আওয়াজ হবে। তো ওই রকম বাড়ির আশেপাশে তারা শুধু কান্নার আওয়াজ পাচ্ছিল। যাই হোক, তার এমনও মনে হয়েছে সেই রাত্রবেলা যে তিনি বুঝতে পারে যে তার বাড়ির বাহিরে, মানে ঘরের বাহিরে অনেক বাতাস হচ্ছে এবং তুফান হচ্ছে, এরকম তার মনে হচ্ছিল। যাই হোক, সেই রাতটা তারা যেভাবেই হোক কাটিয়ে দেয় এবং পরের দিন সকাল হয়। পরের দিন সকালে হামিদুল ভাইয়ের দাদা তিনি ভাবতে থাকে যে এগুলো কেন তার সাথে ঘটতেছে, বা এরকম তো তার সাথে এর আগে কখনোই হয়নি। যাই হোক, তিনি এগুলো ভাবে, কিন্তু কখনোই কিন্তু কারো সাথে শেয়ার করেনি যে তার সাথে এরকম ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু ওই গরুর বিষয়টা সকলেই দেখেছিল, গ্রামের যারা লোকজন ছিল সকলেই দেখেছিল। যাই হোক, ওইটা আর কি গ্রামের লোকজন বা অন্যান্য যে লোকগুলো ছিল তারা ভেবেছিল যে হয়তো শিয়াল বা অন্যান্য কোনো প্রাণী ওই গরুটির ওই রকম অবস্থা করেছিল। কিন্তু হামিদুল ভাইয়ের দাদা ঘুমাইতে পারে না, বা তিনি ভাবতে থাকে যে এগুলো কেন তার সাথে ঘটতেছে। তিনি কখনোই কারোর সাথে শেয়ার করেনি, তার যে ওয়াইফ ছিল তার সাথেও শেয়ার করেনি। প্রিয় লিসেনার্স, আবারও 2-1 দিন ভালো যায়, তাদের সাথে কোনো কিছু ঘটে না। কিন্তু তার যে ওয়াইফ ছিল, এরপরে তার ওয়াইফের সাথে একটি ঘটনা ঘটে। প্রিয় লিসেনার্স, তার ওয়াইফ একদিন এরকম রাত্রেবেলা, রাত তখন কয়টা বাজে সেটা কেউ জানতো না। তো ওই হামিদুল ভাইয়ের দাদার ওয়াইফ তিনি রাত্রেবেলা কোনো একটা প্রয়োজনে ঘর থেকে বের হয়ে তিনি তাদের যে আঙিনা ছিল, আঙিনা থেকে একটু দূরে চলে যায়। তার কোনো প্রয়োজন ছিল, সেই কারণে তিনি একটু বাড়ি থেকে দূরে যায়। তো দূরে যাওয়ার পর হামিদুল ভাইয়ের দাদি তিনি খেয়াল করে যে কোনো কিছু একটা তাকে এসে তার পা দুইটা ধরে টেনে নিয়ে যাচ্ছে, মাটিতে ছেঁচড়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে। তিনি অনেক চিৎকার করে, অনেক আওয়াজ করার চেষ্টা করে, কিন্তু সেই সময় নাকি তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তিনি যে এত চিৎকার করতেছেন, তার গলা দিয়ে কোনোই আওয়াজ বের হচ্ছিল না। তো তাকে টেনে আবার ওই বাঁশঝাড়ের কাছে নিয়ে যায়। বাঁশঝাড়ের কাছে নিয়ে যাওয়ার পর তাকে শূন্যের উপর তুলে অনেক কয়বার এরকম আছাড় দেয়, শূন্যের উপর তুলে মাটিতে ছুঁড়ে ফালায় দেয় এবং তার চুলগুলো ধরে শূন্যের উপর তোলে। কিন্তু ওই হামিদুল ভাইয়ের দাদি তিনি কোনো চেহারা বা কোনো কিছু দেখতে পাচ্ছিল না। অদৃশ্য কোনো কিছু একটা ওই হামিদুল ভাইয়ের দাদিকে এরকম অত্যাচার করতে থাকে ওই বাঁশঝাড়ে। যাই হোক, প্রায় 15-20 মিনিট কেটে যায়। আর তখন তো হামিদুল ভাইয়ের দাদা তিনি রুমের ভিতরেই ছিল। হামিদুল ভাইয়ের দাদা খেয়াল করে যে তার ওয়াইফ বাহিরে গেছে, কিন্তু এখনও কেন ফিরতেছে না বা ঘরে কেন আসতেছে না, এরকম তিনি চিন্তাভাবনা করে। যাই হোক, তিনি এক পর্যায়ে ঘর থেকে বের হয় ওই হামিদুল ভাইয়ের দাদা, যে তার ওয়াইফ কোথায় গেল এত রাত্রেবেলা। যাই হোক, তিনি বের হয়ে তার ওয়াইফকে কোনো জায়গায় দেখতে পারে না। তো হামিদুল ভাইয়ের দাদা তিনি চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে এবং এক পর্যায়ে কয়েকজন গ্রামের লোকজনকে ডাক দেয় ওই হামিদুল ভাইয়ের দাদা। তো সকলেই মিলে যখন হামিদুল ভাইয়ের দাদিকে খোঁজাখুঁজি করে, তখন তারা দেখতে পায় যে বাঁশঝাড়ের ভিতরে তার দাদি পড়ে আছে, তার মাথার চুলগুলো অর্ধেক নেই। যারা ওখানে গিয়েছিল
তারা গিয়ে এমন অবস্থা দেখে যে হামিদুল ভাইয়ের দাদি পড়ে আছে, কিন্তু তার শরীরে একটুও শক্তি নেই। তার হাত দুইটা ভাঙা, পা দুইটা ভাঙা, কোনো কথা বলতে পারতাছে না। এবং এটা দেখে তো অনেক ভয় পেয়ে যায় যে তার রাত্রেবেলা এই অবস্থা কে করলো বা কোন মানুষ করলো, এটা তারা বুঝতেছিল না। যাই হোক, তাকে ধরে আবার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর দেখে যে তার হাত ভাঙা, পা দুইটা ভাঙা, তার যে মাথার চুল, অনেক জোরে জোরে মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলা হয়েছে এবং মাথা দিয়ে অনেক রক্ত ঝরতেছে। যাই হোক, এইরকম ওই রাতটা কাটিয়ে দেয়। পরের দিন ওই হামিদুল ভাইয়ের দাদি, তিনি একটু একটু কথা বলতে পারেন, তখন তিনি এই ঘটনাটা খুলে বলেছিল ওই হামিদুল ভাইয়ের দাদার কাছে যে এরকম এরকম আমার সাথে ঘটে গেছে। যাই হোক, হামিদুল ভাইয়ের দাদি তারপর থেকেই কিছু খেতে পারতো না, বা হাত পা তো ভেঙেই দিছে এবং মাথা দিয়ে প্রচণ্ড রক্ত পড়েছে। তিনি কোনো কিছু খাইতে পারে না এবং এক পর্যায়ে তার সব কিছু বন্ধ হয়ে যায়। ঠিক 2 থেকে 3 দিন পর ওই হামিদুল ভাইয়ের দাদি তিনি মারা যায়। তো মারা যাওয়ার পর হামিদুল ভাইয়ের দাদা তখন বুঝতে পারে যে না, তার ফ্যামিলির সাথে বা তার সাথে কোনো না কোনো অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে। তখন তিনি এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া শুরু করে। হামিদুল ভাইয়ের দাদিকে তখন দাফন কাফন করে কবর দেওয়া হয়। কবর দিয়ে এইবার এটার সমাধান খুঁজতে থাকে ওই হামিদুল ভাইয়ের দাদা। পরে তিনি একটি কবিরাজের কাছে যায়, বা গ্রামের লোকজনদের কাছে ওই হামিদুল ভাইয়ের দাদা সব ঘটনা খুলে বলে যে এইরকম এরকম পুরো ঘটনা ঘটে গেছে বা এরকম হয়েছে, এটা কেন আমি তো বুঝতেছি না। তখন গ্রামের লোকজন নাকি হামিদুল ভাইয়ের দাদাকে পরামর্শ দিয়েছিল যে আপনি একটা কবিরাজের কাছে যান, দেখেন কবিরাজকে বলেন কবিরাজ কি বলে। তখন ওই হামিদুল ভাইয়ের দাদা একটি কবিরাজের কাছে যায়, অনেক নামকরা একটি কবিরাজ, বিশাল বড় একটি নামকরা কবিরাজের কাছে যায়। যাওয়ার পর হামিদুল ভাইয়ের দাদা তিনি ওই কবিরাজকে বলে, সব ঘটনা খুলে বলে যে এইরকম এইরকম ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু তিনি ওই যে সাপটাকে মেরেছিল এই কথা ওই কবিরাজকে বলে নাই। তখন কবিরাজ বলে যে আচ্ছা, আপনার কি এমন মনে আছে যে আপনি কোনো কিছু একটা করেছিলেন বা অদ্ভুত কোনো কিছু একটা দেখেছিলেন বা কোনো ক্ষতি করেছিলেন? কবিরাজে উল্টো ওই হামিদুল ভাইয়ের দাদাকে জিজ্ঞেস করে এই কথা। তখন হামিদুল ভাইয়ের দাদা বলে যে হ্যাঁ, এরকম একদিন আমি আমার গরু নিয়ে আসতেছিলাম এবং আমি দেখতে পাই জমির আলের ভিতরে 2টি সাপ শুয়ে আছে। তো একটি সাপকে আমি মেরে ফেলি এবং ওই সাপটি মারা যাওয়ার পর অলৌকিকভাবে আমার চোখের সামনেই একটি মৃত কাক হয়ে যায়। পরে কবিরাজের আর নাকি বুঝতে বাকি ছিল না যে তার সাথে কেন এই ঘটনাগুলো ঘটে যাচ্ছিল। তখন ওই কবিরাজ বলে যে দেখুন, আপনি হয়তো কোনো জিনের বাচ্চাকে বা জিনকে মেরে ফেলেছেন, এর কারণে ওই জিনের বাবা মা বা জিনের যে আত্মীয় স্বজনরা এইরকম আপনার ক্ষতিগুলো করতেছে, এরকম আপনার ক্ষতিগুলো করতেছে। তখন তো হামিদুল ভাইয়ের দাদা ভীষণ ভয় পেয়ে যায়। তিনি তখন ভাবে তিনি কি তাহলে যে সাপটাকে মেরেছিলেন ওইটা কোনো জিন ছিল? তিনি তখন এটা ভাবে। আর তখনই হামিদুল ভাইয়ের দাদা ভয়ে ওই কবিরাজের হাত পা ধরা শুরু করে দেয় যে তাহলে এইটার সমাধান কি, আমি এইটা থেকে কিভাবে বাঁচব। তখন ওই কবিরাজ বলে যে আমি জিনের সাথে আগে কথা বলবো। তো যাই হোক, ওই কবিরাজের নাকি অনেকগুলো পালিত জিন ছিল। ওই জিনের মাধ্যমে জানতে পারে
যে ওই যে সাপটাকে হামিদুল ভাইয়ের দাদা মেরে ফেলছিল, ওই সাপটা নাকি একটি জিনের বাচ্চা ছিল, অনেক ছোট্ট একটি বাচ্চা। ওই বাচ্চাটিকে হামিদুল ভাইয়ের দাদা মেরে ফেলার পর আর কি এরকম ঘটনাগুলো তাকে ফিল করতে হচ্ছে বা তার সাথে ঘটে যাচ্ছে, ওই কবিরাজ আর কি ওই জিনদের মাধ্যমে জানতে পারে। এবং পরে আর কি ওই জিনদের দ্বারাই যে জিনটার ছেলেকে বা সন্তানকে হামিদুল ভাইয়ের দাদা মেরেছিল, ওই জিনটার সাথে আর কি ওই কবিরাজ কথা বলে এইটা সমাধান করে দেয়। এবং ওই হামিদুল ভাইয়ের দাদাকে তার সেফটির জন্য তাকে একটি তাবিজ দেওয়া হয় এবং এক পর্যায়ে তার যে বাড়িটি ছিল ওই বাড়িটি করে দেওয়া হয়, মানে বন্ধ করে দেয়, যাতে কোনো জিন বা কোনো অশরীরী ওই বাড়ির ভিতর প্রবেশ করতে না পারে। এবং একটি তাবিজ দেওয়া হয় ওই হামিদুল ভাইয়ের দাদাকে, যাতে কোনো জিন তার উপর আক্রমণ করতে না পারে বা কোনো জিন যেন তার সামনে আসতে না পারে। প্রিয় লিসেনার্স, ওই কবিরাজ পরে এইটা হামিদুল ভাইয়ের দাদাকে নাকি সংশোধন করে দেয়। পরবর্তীতে হামিদুল ভাইয়ের দাদার সাথে কোনো কিছু ঘটে নাই, কিন্তু এর জন্য তার ওই ওয়াইফের জান দিতে হয়েছে, তাকে তার একটি গরু হারিয়ে ফেলতে হয়েছে। তো এরকম অদ্ভুত ধরনের ঘটনাগুলোই নাকি ওই হামিদুল ভাইয়ের দাদার সাথে ঘটে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, তো এই ছিল হামিদুল ভাইয়ের দাদার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা। কি বলবো, অনেক সুন্দর একটি ঘটনা শুনলাম আমরা। গ্রামের এরকম ঘটনাগুলো শুনতে আমাদের সকলেরই ভালো লাগে এবং এই ধরনের ঘটনাগুলো শুনতে আমরা অনেকেই পছন্দ করি। প্রিয় লিসেনার্স, অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা ছিল। হামিদুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক সুন্দর একটি ঘটনা, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রিয় লিসেনার্স, তো আবারও কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। আমি অভি ছিলাম আপনাদের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।